This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘদিনের পাহাড় সমস্যা এবার মিটার পথে। অমিত শাহের নেতৃত্বে যে বৈঠক আজ হয়েছে সেই বৈঠক সদর্থক হয়েছে এমনটাই জানিয়েছেন বিজেপির সাংসদ। অর্থাৎ অমিত শাহের মধ্যস্থতায়, অমিত শাহের হাত ধরে এবার দীর্ঘদিনের পাহাড় সমস্যা কিন্তু মিটতে চলেছে। অমিত শাহ জানিয়েছেন সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই এবার পাহাড় সমস্যার সমাধান করা হবে। পাহাড় সমস্যা সমাধান সময়ের অপেক্ষা। সেই সমস্যার সাংবিধানিক সমাধানের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিন ধরেই পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের দাবি পাহাড়ের নেতাদের। পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে বরাবর সরব তাঁরা। বাম আমল থেকেই তাঁরা এই দাবিতেই সরব। বামেরা ডিজিএইচসি এবং পরে তৃণমূল সরকার জিটিএ গঠন করে তাঁদের সামনে গাজর ঝুলিয়েছিল বলে একাধিকবার এই অভিযোগ তুলেছেন। কিন্তু ২৬-এর নির্বাচনের আগে বিজেপি স্থায়ী রাজনৈতিক সমাধান করার আশ্বাস দিয়েছিল। রাজ্যে পালাবদল হয়েছে, বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। এই প্রেক্ষাপটে নিজেদের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ পাহাড়ের নেতারা। পাহাড়ের সমস্যার সমাধান করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এছাড়াও দার্জিলিংয়ের বিজেপি সাংসদ মোর্চা নেতা বিমল গুরুং, রোশন গিরিরা বৈঠকে হাজির ছিলেন। जो गरिमा थी उसको पूरी तरह बर्बाद करने का काम सीपीएम ने और टीएमसी ने किया। जब से भारतीय जनता पार्टी की सरकार बनी है हम सब पॉजिटिव है, हमें पूरी उम्मीद है हमारे साथ न्याय होगा। और मैं सभी प्रतिनिधि की ओर से समस्त जनता को ये कहना चाहता हूँ, आपकी जो पीड़ा, आपकी कष्ट है उसका समाधान भारत सरकार करेगी। जो भी समाधान होगा वो भारत के संविधान के अंतर्गत उस चीज का समाधान होगा। সেই হাই ভোল্টেজ বৈঠকেই মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবে সংশ্লিষ্ট কমিটি। जो हमारे गोरखालैंड इंटरलोक्यूटर पंकज सिंह के नेतृत्व में एक कमेटी होगा जो मतलब इसको थोड़ा सा डिटेल में एग्जामिन करेंगे और इसके मतलब समाधान ये इसका तो शुरुआत है। পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধানের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবিধানিক সমাধানের পক্ষে সওয়াল रोशन गिरिদের। होम मिनिस्टर अमित शाह जी ने स्पष्ट कहा है कि जो भी समस्या का समाधान होगा वो संवैधानिक समाधान होगा, कॉन्स्टिट्यूशनल समाधान होगा। तो हम कॉन्स्टिट्यूशनल समाधान के पक्ष में है, पहाड़ तराई और डोर्स के लिए। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার আসার পর থেকেই পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধান নিয়ে আশাবাদী মোর্চা নেতৃত্ব। গত মাসেই কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর বৈঠক করেছিলেন বিমল গুরুং ও রোশন গিরিরা। আর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে মিলল আশ্বাস বাণী। ফলে সমস্যার সমাধানে আশায় বুক বাঁধছে পাহাড়। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, টিভি9 বাংলা। সিম পাচারকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছেছে এসটিএফ এর হাতে। এই এসটিএফ এর হাতে যে তথ্য এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে যে প্রধান পাণ্ডা সে হচ্ছে আকবর, আসলে বাংলাদেশের নাগরিক। এবং শুধু তাই নয়, উত্তরবঙ্গের দিনহাটা পাঞ্জিপাড়া হয়ে এই সিম পৌঁছে যেত ইসলামাবাদে। ভয়ঙ্কর কাণ্ড। আর শুধু এই চক্রের সঙ্গে সিম পাচার নয়, আরও অনেকগুলো হাওয়ালা, জাল নোট বা সীমান্তে পাচার, একাধিক কাণ্ড জড়িত বলেও সন্দেহ এসটিএফ এর। তদন্তের জাল যত বিস্তৃত করছে এসটিএফ, ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। উত্তরের মাটিতে সিম পাচার চক্রের মূল পাণ্ডা বাংলাদেশি আকবর। ধৃত পাকচরদের জেরা করে শিকড়ের খোঁজে এসটিএফ। বাংলাদেশের রংপুরের বাসিন্দা আকবর ওরফে সম্রাট এই সিম পাচার চক্রের অন্যতম মূল পাণ্ডা। তদন্তকারীদের দাবি, বাংলাদেশের আরও এক ব্যক্তি ওমর এবং ভারতের বিভিন্ন প্রান্তে থাকা একাধিক সহযোগীর সঙ্গে যোগাযোগ ছিল আকবরের। দিনহাটা এবং উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া থেকে ভারতীয় সিম সংগ্রহ করত আকবরের নেটওয়ার্ক। নগদ টাকার বিনিময়ে সিম সংগ্রহ করা হতো বলে তদন্তে উঠে এসেছে। এরপর সেই সিম বাংলাদেশ, নেপাল হয়ে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছে যেত। এমনকি লাহোর, রাওয়ালপিন্ডি, করাচিতে পাক সেনাঘাঁটির কাছে ভারতের হোয়াটসঅ্যাপ নম্বরের তথ্য পেয়েছে এসটিএফ। যে সিম আমাদের দিনহাটার, সেই সিম ব্যবহার করা হচ্ছে করাচি থেকে। কিভাবে?
সিমের হোয়াটসঅ্যাপ হিসেবে ব্যবহার করা হচ্ছে এখান থেকে ওটিপি নিয়ে। তদন্তে উঠে আসছে আরও 2 ভারতীয়র নাম। এসটিএফ সূত্রে দাবি, পাকচর প্রদীপ্ত বসু সহ আরও এক বাঙালি একাধিকবার বাংলাদেশে গিয়েছিলেন। দিল্লি থেকেই তাঁদের কার্যকলাপ পরিচালিত হতো বলে তদন্তকারীদের দাবি। প্রদীপ্ত বসু গ্রেফতার হলেও সেই দ্বিতীয় ব্যক্তি এখনো অধরা। আর এই নেটওয়ার্কে উত্তরবঙ্গের সক্রিয় এক নেপালি নাগরিকেরও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। কিন্তু তদন্ত শুধু সিম পাচারেই আটকে নেই। এই নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানি উৎসের জাল ভারতীয় নোট বা FICN পাচারের যোগসূত্রেরও অভিযোগ রয়েছে। নাজিরহাট এবং নয়ারহাট সীমান্ত এলাকায় জাল নোট পাচারে বাংলাদেশি ওমর, উত্তরবঙ্গের বেশ কয়েকজন এবং এক নেপালি নাগরিকের যোগাযোগের কথা তদন্ত নথিতে উঠে এসেছে বলে সূত্রের দাবি। অন্যদিকে এক অভিযুক্তর বক্তব্যে উঠে এসেছে হাওয়ালা লেনদেনের প্রসঙ্গও। তদন্তকারীদের দাবি, সীমান্তে গবাদি পশু পাচারের মাধ্যমে বাংলাদেশ থেকে হাওলার টাকা আসতো। একটা দেশকে যদি ধ্বংস করতে হয় তাহলে সবচেয়ে প্রধান হচ্ছে সাইবার অ্যাটাক। সেই সাইবার অ্যাটাকের জন্য মূল জিনিস হচ্ছে এই সিম। নিশ্চিতভাবে তাদের কোনো উদ্দেশ্য আছে, একটা বড় প্ল্যান আছে। 4-5 জন 6 জন যে ধরা পড়লো, একটা মডিউলের সঙ্গে আরো কিছু লোক এখন পর্যন্ত জড়িয়ে আছে। 5-6 জনের কাজ নয়। এসটিএফ সূত্রে দাবি, ISI এর যোগাযোগ থাকা বাংলাদেশি আকবরের সঙ্গে যোগাযোগ ছিল ফাজলে রাব্বির। জাল নোট পাচারের সঙ্গেও ফাজলে রাব্বির যোগ ছিল বলে তদন্তকারীদের দাবি। সোশ্যাল মিডিয়ায় আকবর ও কাঠমান্ডুর ISI এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখত প্রদীপ্ত। ধৃত ফাজলে রাব্বির হোয়াটসঅ্যাপের একাধিক চ্যাট ডিলিট করা হয়েছিল বলেও তদন্ত সূত্রে দাবি। সেই ডিলিট হওয়া কথোপকথনেই কি লুকিয়ে রয়েছে আরও তথ্য? সুমন কল্যাণ ভদ্র ও বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। বিশ্ব যোগ দিবসের পর এনার্জি উইক, আর তার জন্য এই শহর কলকাতাকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার জন্য এই শহরে এসেই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে কারণেই এই মুহূর্তে শহর একেবারে সেজে উঠছে। সাজছে কলকাতা, সাজছে বিমানবন্দর থেকে নিউ টাউন যাওয়ার রাস্তা, সাজছে আন্তর্জাতিক অতিথিদের স্বাগত জানানোর জন্য শহরের গুরুত্বপূর্ণ করিডর। কারণ আগামী বছরের জানুয়ারিতে কলকাতার বুকে বসতে চলেছে আন্তর্জাতিক শক্তি সম্মেলন, ইন্ডিয়া এনার্জি উইক। 4 দিন ধরে বিশ্বের নজর থাকবে কলকাতার দিকে। আর সেই আন্তর্জাতিক অতিথিদের সামনে কলকাতাকে তুলে ধরতে শুরু হয়েছে শহর সাজানোর প্রস্তুতি। মার্কিন প্রেসিডেন্ট এসেছিল, তখন বস্তির লোকেদের ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। উনি আসলে সাজানোর কি আছে? উনি দেশের প্রধানমন্ত্রী, উনি তো সব জায়গায় জানবেন। বড় লোকটাও প্রধানমন্ত্রী, গরিব লোকটাও প্রধানমন্ত্রী। এর আগে যখন যুব ওয়ার্ল্ড কাপ হয়েছিল না, তখন সল্টলেকের ঝুবড়ি যারা ঢেকে রেখেছিল, আর যখন ওই প্রত্যেকবার ওই কি বলে কার্নিভালের সময়, হ্যাঁ, সাধ্যের অনুষ্ঠানের মতন সাদা কাপড় দিয়ে প্রতিবাদীদের যেভাবে ঢেকে রেখেছিল, নিশ্চিত থাকুন ওভাবে কিছু করা হচ্ছে। 28শে জানুয়ারি শুরু, শেষ 31শে জানুয়ারি। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, মিলন মেলা এবং ইকো পার্ক চত্বর জুড়ে হবে একাধিক আয়োজন। 90টিরও বেশি দেশের প্রতিনিধি আসবেন। থাকবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের জ্বালানি বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং বিনিয়োগকারীরা। 700রও বেশি তেল সংস্থার প্রতিনিধিরাও যোগ দিতে পারেন এই সম্মেলনে। সেই মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাই অতিথিরা কলকাতায় পা রাখার আগেই শহরের চেহারা বদলের প্রস্তুতি। বিমানবন্দর থেকে বেরিয়ে ভিআইপি রোড, তারপর নিউ টাউন, এই গোটা রুটকে আন্তর্জাতিক মানের করে তোলার পরিকল্পনা। রাস্তার মানোন্নয়ন থেকে সৌন্দর্যায়ন, একাধিক কাজের প্রস্তুতি শুরু করেছে পূর্ত দপ্তর। চলতি মাসেই কাজ শুরু হওয়ার কথা। কোথায় রাস্তার সমস্যা, কোথায় সৌন্দর্যায়ন প্রয়োজন, আবার কোথায় জল জমার আশঙ্কা, আন্তর্জাতিক অতিথিদের সামনে কলকাতাকে তুলে ধরার আগে খতিয়ে দেখা হচ্ছে সবটাই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এই ইন্ডিয়া এনার্জি উইকে যারা আসবেন, বিশ্বের বিভিন্ন ডেলিগেটসরা যখন আসবেন, তারা যাতে রাস্তাঘাটের অবস্থা খারাপ না দেখেন, শোচনীয় বেহাল দশা যাতে তাদের না নজরে পড়ে, তাই এখন থেকেই এই প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। এই রাজ্যের হাসপাতালগুলো কেমন দশা, মানে হাসপাতালগুলোর স্বাস্থ্য কেমন রয়েছে দেখতে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী
ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায় আর তার ডেপুটি। সমস্ত হাসপাতাল তারা ঘুরছেন, সারপ্রাইজ ভিজিট, সকাল সকাল পৌঁছে যাচ্ছেন সেখানে, কোথায় গন্ডগোল, কি অব্যবস্থা, সমস্ত কিছু তারা খুঁটিয়ে দেখছেন আর দিচ্ছেন অন দ্য স্পট দাওয়াই, তবে সে দাওয়াই বেশ কড়া ডোজের। বঞ্চনা যা করে গেছেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে এর বাঙালির সঙ্গে বঞ্চনা হয়েছে। পরপর হাসপাতালে সারপ্রাইজ ভিজিট, রীতিমতো ঝোড়ো ব্যাটিং শারদ দত্ত মুখোপাধ্যায়ের। পূর্ব বর্ধমানে বড়শুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বর্ধমান মেডিকেল কলেজ, জামালপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে মেমারি হাসপাতাল, তারপর কাটোয়া হাসপাতাল, সব জায়গাতেই হঠাৎ হানা তার। ওষুধ দিচ্ছেন যেখানে যেমন প্রয়োজন। প্রত্যেকটা সিঁড়ি যেন খোলা থাকে আর ব্যবহারযোগ্য হয়। ফায়ার এক্সিট এগুলো দয়া করে সিঁড়ির সামনে কোলাপসিবল গেট লাগিয়ে রেখে দেবেন না। সিকিউরিটি বাড়ান, গেট খোলা থাকবে, কোনো সময় গেট বন্ধ করবেন না। সমস্যার তালা খুলে সমাধানের চাবি ধরিয়েছেন তিনি। সাফ কথা, অক্ষরে অক্ষরে মানতে হবে নির্দেশ, বিপদ যাতে না হয়। পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে নানা অব্যবস্থা নিয়ে মন্ত্রীর নিশানায় বিগত সরকার। 25 বছরে কেউ আসেনি, তাও নরেন্দ্র মোদীজি এখানে কম করে 100টি বেড দিয়ে গেছেন, যেগুলো মোড়ক খোলা হয়নি। 4টে রেফ্রিজারেটর, ফ্রিজ মোড়ক খোলা হয়নি কোভিডের সময় থেকে। আর কি বলবেন, বলতে আমার লজ্জা লাগছে। নতুন স্বাস্থ্যমন্ত্রী তিনি গিয়েছেন, তাকে তার রাজনীতির কথা বলতে হবে, তিনি তার রাজনীতির কথা বলেছেন। মমতা ব্যানার্জি গভর্নমেন্ট আসার পর অনেক ইমপ্রুভ করেছে। উনি জোর করে একটা বললে তো মানবে না, এটা তো উনি দোষারোপের পালা করছেন, উনি দেখাতে চাইছেন উনি ভালো। তর্ক বিতর্ক চলছে যথারীতি, বঙ্গ রাজনীতির চেনা ছবি। ডিফেন্সে ব্যস্ত মমতা অনুগামীরা, অন্যদিকে কথায় নয় কাজে ব্যস্ত বর্তমান সরকার। স্বাস্থ্যমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন প্রতিমন্ত্রীও। তিনি হঠাৎ হাজির শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। আউটডোরে পেশেন্ট দেখানোর ক্ষেত্রে দেখলাম পেশেন্ট বসে আছে, বললাম 9টার আগে ছাড়া কাউন্টার খোলা হয় না, সেটা বলা হয়েছে যাতে 7টা থেকে খুলে দেওয়া হয়, তাহলে সুবিধা হয়, মানুষের সুবিধা হয়, মানুষের স্বার্থে বলা হয়েছে। সমস্যা অনেক রয়েছে, দেখছেন বুঝছেন, সমাধানের চেষ্টা করছেন মন্ত্রীরা। বার্তা স্পষ্ট, স্বাস্থ্যের অসুখ সারাতেই হবে যত দ্রুত সম্ভব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যেখানে ইঁদুরের ভয় সেখানে কি হয়, এটা দেখতে হলে যেতে হবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে হাসপাতালে যে ওয়ার্ড, ঝকঝকে তকতকে ওয়ার্ড, সেখানে রোগীর বেডের পাশে ইঁদুর ধরার ফাঁদ পাতা আছে। আর ইঁদুরের সঙ্গে রোগীদের এই যে লুকোচুরি, সেটা কিন্তু জারি রয়েছে। ফলে বুঝতেই পারছেন ভয়ও জারি রয়েছে সেখানে। দেখুন, মোটা ইঁদুর, পাতলা ইঁদুর, মেছো ইঁদুর, গেছো ইঁদুর, মানে যত রকমের ইঁদুর রয়েছে সবেরই দেখা মিলবে মালদা মেডিকেল কলেজে। ওই যে দেখুন মেঝেতে, ওই যে দেখুন সুইচ বোর্ডের ওপরে ইঁদুরের অবাধ যাতায়াত। অনেক ইঁদুর দৌড়ে যাচ্ছে, পেশেন্টের গায়ে চলে আসছে। হ্যাঁ ওই যে উঠে যাচ্ছে, তো বিছানাতে উঠে যাচ্ছে, মশারি তলে ঢুকে যাচ্ছে। কখন আসছে ইঁদুর? রাতের বেলা। প্রচুর ইঁদুর নাকি? হ্যাঁ দেখতে তো পাচ্ছি। রাত বিরেতে খুটখাট টুকটাক ইঁদুরের দল ঘুরে বেড়াচ্ছে হাসপাতালময়, ঢুকছে বেডে। কেন? কি নেই ওখানে, ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই, মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। পুরনো সরকারের 50 বছরের এই জঞ্জালকে আমরা যদি বর্তমান আধিকারিকদের দৃষ্টিতে অবলোকন করাতে না পারি আমাদের দৃষ্টি দিয়ে, তাহলে এই ব্যবস্থা চলবে। বোঝা গেল ইঁদুরটাও মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পেয়েছে উত্তরাধিকার সূত্রে। তৃণমূল আমলের হাজারো বেনিয়মের মতো হাসপাতালের স্বাস্থ্য বেনিয়মের শিকার। কিন্তু শিক্ষা দুর্নীতির ধেড়ে ইঁদুর ধরতে যেমন ইডি সিবিআই নেমেছিল, তেমনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ইঁদুর ধরতে কি ব্যবস্থা হয়েছে। এটা আমরা রিসেন্ট পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি। ওয়ার্ডের মধ্যে নোংরা জল জমে আছে, কি বলবেন? পাইপ লাইনের সমস্যা আছে, বেশ মেশিন দেখে তাদেরকে জানিয়েছিলাম। রোগীর শয্যার পাশে পাশে খাঁচা পেতেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু আপাতত পর্বতের মুশিক প্রসব। ধীরে নেংটি কোনো ইঁদুরই খুব একটা কলে পড়েনি। তথ্য বলছে ইঁদুর কামড়ালে 60টির বেশি রোগ হতে পারে ধনুষ্টঙ্কার, ইঁদুর জ্বর বা প্লেগ। ইঁদুরের লালা থেকে হতে পারে লেপ্টোস্পাইরোসিস। মালদা মেডিকেল কলেজে আবর্জনা নোংরা স্তূপ না থাকলে ইঁদুরের এত উৎপাত হতো কি? কাজেই খাঁচা পেতে ইঁদুর ধরার থেকে
হাসপাতাল জঞ্জালমুক্ত করা যে জরুরি সেটা বোঝা যাচ্ছে। যেটা বোঝা যাচ্ছে না সেটা হলো হ্যামেলিনের বাঁশিওয়ালা হবেন কে? কে যাবতীয় ইঁদুরকে বাঁশির সুরে ভুলিয়ে হাসপাতালের স্বাস্থ্যোদ্ধার করবেন? সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। স্বাস্থ্যসাথী নাকি আয়ুষ্মান ভারত? হাসপাতালে রোগী চিকিৎসা করাতে গেলে কোন বিমার সাহায্য পাবেন, কোন বিমার সাহায্য নেবেন? সাধারণ মানুষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সকলের মনেই হাজার প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর দিতেই এবার রাজ্য স্বাস্থ্য দফতর একাধিক নির্দেশিকা জারি করলো। দীর্ঘদিন ধরেই বিজেপির অভিযোগ ছিল আগে তৃণমূল সরকার রাজনৈতিক কারণে রাজ্যে এই কেন্দ্রীয় প্রকল্প চালু করতে দেয়নি। ক্ষমতায় এসেই কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত বাংলায় চালু করেছে বিজেপি সরকার। আর যারা আয়ুষ্মান ভারতের আওতায় নন তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যে চালু রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডও। কিন্তু হাসপাতালে গেলে কোন প্রকল্পের আওতায় আপনার চিকিৎসা হবে, কোন প্রকল্পের সুবিধা পাবেন আপনি, এই নিয়ে যাবতীয় বিভ্রান্তি দূর করতে একটি SOP জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। SOP অনুযায়ী হাসপাতালে রোগী পৌঁছানো মাত্রই ভর্তির প্রাথমিক ধাপে স্বাস্থ্য সাথী ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে তার আধার তথ্য যাচাই করতে হবে। তাতে দেখা হবে সংশ্লিষ্ট ব্যক্তি আয়ুষ্মান ভারতের যোগ্য কিনা। যদি দেখা যায় ওই রোগী আয়ুষ্মানের আওতায় পড়েন না, সেক্ষেত্রে সরাসরি স্বাস্থ্যসাথী বীমার আওতায় চিকিৎসা চালানো হবে। কিন্তু স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কোনোটিই না থাকলে মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা। সরকারি হাসপাতালেই মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার আবেদনপত্র। প্রযুক্তিগত কোনো কারণ দেখিয়ে চিকিৎসা আটকে রাখা যাবে না। রোগী হাসপাতালে এলে দ্রুত চিকিৎসা করাতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তো যে প্রকল্পটা চালু করলে তো ভালোই হবে। না তো যাদের আয়ুষ্মান কার্ড আছে তারা চিকিৎসা পাবে, আর যাদের নেই তারা পাবে না। এটা একটা খারাপ জিনিস। কিন্তু এটা বাস্তবে কতটা হবে এটা নিয়ে একটু সংশয় থেকে যাচ্ছে। সংশয়টা হচ্ছে কতদিনের মধ্যে হবে ব্যাপারটা, মানে এখানে যার কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে সে যদি অসুস্থ হয় তাহলে ওটাতে কনভার্ট হয়ে যাবে। ওইটা কনভার্ট হয়ে গেলে তাহলে ভালো, তাহলে কোনো ওয়েলকাম আছে। দেখি মুখ্যমন্ত্রী তো অনেক কিছু বলছে, যদি সবকিছু হয় তাহলে তো ভালোই হবে। আগে চালু হোক, তার পরিষেবা কেমন দেখি। এখন খাবার টেস্ট না করে তো বলা যায় না তার স্বাদটা কেমন হবে। ভালো তো দিলে তো ভালো, এটাই বলবো আর কি বলবো। সরকারি তথ্য বলছে বর্তমানে রাজ্যের প্রায় 8.5 কোটি মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছেন। পাশাপাশি রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত চালু হওয়ার পর পোর্টালে নথিভুক্ত হয়েছেন প্রায় 3.4 কোটি মানুষ। সোমা দাস ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। বেনিয়ম দেখলেই সোজাসুজি একেবারে তালা, কোনো রকম নোটিশ নয়। মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডের পর এটাই আফটার এফেক্ট। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার একথা বলে দিচ্ছেন। এবং এই যে বেআইনিভাবে এত হোটেল গজিয়ে উঠেছে তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমকেই কাঠগড়ায় তুলেছেন অগ্নিমিত্রা পাল। জবাব চেয়েছেন তিনি। আমরা যাব আপনাদের কাছে, আপনাদের আসতে হবে না, আমরা যাব আপনাদের কাছে, গিয়ে একদম সিল করে দেবো। বার্তা স্পষ্ট, বেনিয়ম বরদাস্ত নয়। বাড়ির প্ল্যানে দিব্যি রমরমা ব্যবসা চলছিল। গড়ে তোলা হয় গেস্ট হাউস, হোটেল। হোটেলে মৃত্যু মিছিলের পর এবার সেসব সমূলে উপড়ে ফেলতে তৎপর সরকার। আগের মেয়র সাহেব, আগের মন্ত্রী ফিরহাদ হাকিম দেখলাম বললেন যে আমার উপর দোষ চাপানো হচ্ছে। দোষ তো চাপাবোই ফিরহাদ হাকিম মহাশয়, আপনাকে জবাব দিতে হবে। আপনার সময়কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। এইভাবে হাওয়ায় কথা না ভাসিয়ে দিয়ে যদি তার নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে প্রাক্তন মেয়র বা প্রাক্তন পুরমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন, না হলে আপনার এই কথাবার্তাগুলো জাস্ট বন্ধ করুন। দরজার আগুন জ্বলছে, তবে এক্ষেত্রেও তৃণমূল বেশি ব্যস্ত নিজেদের আমরা ওরা নিয়েই। অন্যদিকে মন্ত্রী ব্যস্ত ময়দানে। হোটেলের অবস্থা খতিয়ে দেখতে মার্কুই স্ট্রিটে পৌঁছে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। পুরসভা দমকল এখনও অভিযান চালাচ্ছে নিয়ম করে। ঢিলেঢালা অগ্নিবিধির দায় ঝাঁপ পড়েছে শহরের 16টি হোটেল রেস্তোরাঁয়। শোকজ নোটিশ পেয়েও জবাব না দেওয়ায় হোটেল বন্ধের নির্দেশ। ইতিমধ্যে আরও 25টি হোটেলকে শোকজ। মার্কুই স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটে দমকল পুরসভার যৌথ অভিযান জারি। এগুলো রানিং বিজনেস আছে, সেগুলো যদি একচেটিয়াভাবে বন্ধ করে আর বন্ধ করে দিয়ে কবে খুলবে তার ঠিক না থাকে, তাহলে সেখানকার যাদের সাফার করবে তারা সেটা যেখানে যাবার যাবে।
এই ইস্যুতে ময়দানে ঝাঁপিয়েছে বামেরাও। তাদের আঙুল শুধু তৃণমূল নয়, বিজেপির দিকেও। বিভিন্ন রকমভাবে টাকা কামানোর চক্র যা তৃণমূল আমলে তৈরি হয়েছিল, তাদের মধ্যে কারা কারা এখন বিজেপিতে ঢুকে পড়ছে, বিজেপির ছত্রছায়ায় থাকছে, সেগুলো তদন্ত করে দেখা উচিত। আমার ধারণা তাতে বিজেপিরও মুখ পুড়বে। যাবতীয় টানাপোড়েনের মধ্যেই শনিবার অবশেষে পুলিশের জালে মির্জাগালি স্ট্রিটের শিখা ইন হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন, তবে শেষমেশ বেহালার বাড়ি থেকেই গ্রেফতার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্বাধীনতার পর 8 দশক পার, কিন্তু পানীয় জল আর একটা রাস্তা আজও পর্যন্ত পায়নি মুজরা কানালি। ঝাড়গ্রামের শিলদার এই প্রত্যন্ত গ্রাম আজও অপেক্ষায়। এখানকার মানুষজন যেন নেই রাজ্যের বাসিন্দা। পানীয় জলের পাইপ বসানো হয়েছে, কিন্তু তাতে জল নেই এক ফোঁটাও। কি রয়েছে? শুধু ঝুরি ঝুরি মিথ্যে প্রতিশ্রুতি। জঙ্গলমহলে পৌঁছেছে উন্নয়ন, দেখবেন আলুটা দেখুন। এই দেখুন, আমি ট্যাপ কিন্তু খুললাম, ট্যাপ খুলছি, জল কিন্তু অনবরত পড়ছে। দেখতে পাচ্ছেন জঙ্গলমহলের এটাই কিন্তু বাস্তব চিত্র। তৃণমূল জমানায় ঠিক এই রকম ভাবেই কল করা হয়েছিল, কিন্তু আদৌ কিন্তু জল পড়েনি তাতে। জল নেই, পথ নেই, জীবনটা নেই নেই করে চলছে মুজরা কানালির মানুষের। তৃণমূলের শাসনকালে অনেক প্রতিশ্রুতি পেয়েছিলেন, এটা হবে ওটা হবে, কিন্তু কি হয়েছে সবার চোখের সামনে। জল পর্যন্ত আমি বাধ্য হয়ে গ্রামবাসীদের ছুটতে হয় কুয়ো। গরমে তাও থাকে না, তখন ভরসা নদী। এভাবেই চলছে বছরের পর বছর। মুজরা কানালি গ্রামের বাসিন্দাদের একমাত্র পানীয় জলের ভরসা কিন্তু এই কুয়ো। ছবিটা দেখুন, এই ফিল্টার দিয়ে কিন্তু ছাঁকনি করছেন। এইভাবে এই ছাঁকার পর সেটাকে তারা বাড়িতে নিয়ে যাবেন এবং তারা এই জলটিতেই পান করবেন। জল ছেঁকেও বা কি লাভ? নোংরার শেষ নেই, স্বাস্থ্য সংকটে, কিন্তু এভাবেই চলতে হচ্ছে। কুয়ার জল খাওয়া যাচ্ছে না, রাস্তার জলটা কুয়ায় ঢুকে যাচ্ছে, খালের থেকে জল আনতে হয়। সরকার বাদ যদি না দেয় তাহলে আমরা কোথা থেকে পাবো? আমরা সরকার পাল্টেছে, যদি এই জমানায় যদি আমরা পাই, এটা আমরা আশা রাখছি আর কি সরকার বাহাদুর কাছে। কিন্তু শুধু কি জল? পথেও তো বিপদ। গ্রামে ঢোকার একমাত্র কাঁচা রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য। এই গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স। এই গ্রামের যারা অসুস্থ হন তাদেরকে দোলাই করে বাইরে নিয়ে যেতে হয়। এমনই চিত্র কিন্তু ধরা পড়েছে বারবার। গ্রামে ঢোকার মতন ক্ষমতা নাই, মানে রাস্তা আমাদের একদম নাই। এরকম ভাবেই আমরা আসছি বা এরকম ভাবেই চলছে। আর এখন তো মানে যে দুলিয়ে করে আমাকে নিয়ে যাচ্ছে আসছে, আমার দমে শরীর খারাপ। রাস্তা আছে তো রাস্তা এত জঘন্য যে সাইকেলও যাওয়া যায় না, টোটো গাড়ি কোনো কিছুই যায় না। গ্রামবাসীদের অভিযোগ, বিডিও অফিস থেকে শুরু করে পঞ্চায়েত বারবার প্রশাসনের দুয়ারে ঘুরেও কোনো সুরাহা হয়নি। পালাবদলের পর এবার কি হয় সেদিকে নজর মুজরা কানালির প্রত্যেক মানুষের। শিলদা থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। জল মানেই এখন আতঙ্ক সবংয়ের মানুষজনের কাছে। এক টানা বৃষ্টি আর তার ফলে জমা জল, ভয়ঙ্কর ভোগান্তি। টানা বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষের জীবনযাপন। সব থেকে বেশি এই মানুষগুলো এখন ভয় পাচ্ছে চাষের জমির দিকে তাকাতে। বৃষ্টি থেমেছে, কিন্তু চারপাশে শুধুই ক্ষত চিহ্ন রয়েছে। আবার বৃষ্টি হবে না তো? আতঙ্কে দিন গুড়ছেন সবংয়ের মানুষ। টানা বৃষ্টি, ভারী বৃষ্টি, তাতে ধুয়ে মুছে সাও। সবং ভাসছে, জল নামার পরেও লাভ নেই, বিপদ যা হওয়ার হয়ে গেছে। আমাদের সবং থানায় এমন কোনো মৌজা নাই ধানের চাষের জন্য যে ধানের বীজ তোলা, কোনো বীজ তোলাই নেই। আবার নতুন একটা টাইমও চলে গেছে। মান্দুরকাঠি তো মুড়া নষ্ট হয়ে গেছে। আমাদের কাঁচি যে লাগানো হয়েছিল, এক মানুষ জল হয়েছে। নারায়ণগড়, সবং, দাঁতন, মোহনপুর সহ বিস্তীর্ণ এলাকায় ধ্বংসের চিহ্ন দিকে দিকে। ধান চাষে বড়সড় ক্ষতি, যা অবস্থা দাঁড়িয়েছে তাতে ঘুম উড়েছে কৃষকদের। একে ঋণ নিয়ে চাষের চাপ, তার উপর জল যন্ত্রণা, শোচনীয় দশা সকলে। যে ঋণ নিয়ে চাষ করেছেন চাষিরা, সে ঋণ মুকুবের দাবি জানাচ্ছেন। পাশাপাশি আরও একটা কিন্তু দাবি জানিয়েছেন, তাদের দাবি যে রেশনের সামগ্রী মানে চাল, ডাল বা আটার সামগ্রী যাতে বাড়ানো হয়। রেশনের পরিমাণটা যদি একটু মাথা পিছু যদি একটু
একটু বরাদ্দটা করা হয়, তাহলে মানুষ আপাতত কিছুটা দিনের জন্য খেয়ে পরে বেঁচে থাকবে আর কি, বেঁচে থাকার জন্য যেটুকু সম্বল। যে মাদুর কাঠির জন্য বিশ্বের নামডাক সবংয়ের, তাও ডুবেছে। ফসল আর হওয়ার জো নেই, আশঙ্কা চাষিদের। ক্ষতি বাড়ছে উত্তরোত্তর। পরিসংখ্যান অনুযায়ী সবংয়ে মোট 12,000 হেক্টর জমিতে চাষ হয়। গত কয়েকদিনে অন্তত 5,000 হেক্টর জমির ফসল ক্ষতির মুখে। শুধু কি বর্ষার বৃষ্টি এর জন্য দায়ী? স্থানীয়রা কিন্তু আঙুল তুলেছেন বিগত তৃণমূল জমানার দিকে, বিশেষ করে তাদের কাঠগড়ায় প্রাক্তন সেচমন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক মানস ভূঁইয়া। এখানকার যে মন্ত্রী ছিলেন মানসবাবু, উনি 2টা সুলিক কাটা সুলিশ করেছেন। 3টা অঞ্চলের জল আমাদের সাথে ফেলেছে, ফেলে ঘর বাড়ি চাষ আর অনেক কিছু ধ্বংস হয়েছে। মানসবাবু যে দুর্নীতি করেছেন, মানসবাবু যেন জেলে যায়, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব মানসবাবুকে যেন জেলে ভরা হয়। ক্ষতি হয়েছে মারাত্মক। এদিকে বর্ষা কিন্তু এখনো শেষ হয়নি, আরও খেলা বাকি। কি হবে এরপর? চিন্তার শেষ নেই। ক্যামেরায় সুজয় নায়কের সঙ্গে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এক এক দিন এক একটা রাস্তার ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, একেবারে হতশ্রী দশা। আজকে আরামবাগের একটা ছবি দেখাবো, রাস্তা যেখানে প্রাণ হাতে প্রত্যেকদিন যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টি একটু কমার পর এই রাস্তায় জল নেমেছে ঠিকই, কিন্তু চলাফেরা মানে এখনো যুদ্ধ। ভাঙাচোরা পথ, তার উপরে ধুলোর পাহাড়। কালীপুর থেকে দামোদরপুর, বালিরামগঞ্জ এই রাস্তা, পিচ অবশিষ্ট নেই রাস্তায়, সমস্ত পিচটাই উঠে গিয়েছে। দীর্ঘ 8-9 বছর ধরে রাস্তার হাল এমনই অবস্থা। এলাকার মানুষজন ক্ষুব্ধ, বারবার প্রশাসনের কাছে আবেদন করেও এই রাস্তার কিন্তু হাল ফেরেনি। এত মানে খারাপ রাস্তা আমি এর আগে দেখি, মানে এই রাস্তা এত খারাপ, মানে যখন বর্ষাকালে বৃষ্টি হবে এইখানে ডুবে যায়, ওইখানে কাটানগুলো সব ডুবে যায়, যে কোনটা দিয়ে গাড়িটা নিয়ে যাব সেটাই খুঁজে পাই। বৃষ্টি হলে 1 হাঁটু করে জল জমে যাচ্ছে রাস্তায়, আমরা রাস্তা পেরোতে পারছি না, আমাদের কোমরের যন্ত্রণা ধরে যাচ্ছে। যা অবস্থা, এই রাস্তা দিয়ে এলে যেন মনে হয় যে আর আমরা ফিরে যাব না। রাস্তার হাল মানে যাওয়া যায় না, মাঠের রাস্তা বরং ভালো আছে। ভেবে দেখুন তাহলে এই রাস্তায় কেমন নাকানি চোবানি খাচ্ছেন স্থানীয়রা। অভিযোগ, এই সমস্যার সঙ্গে তাদের লড়তে হচ্ছে দীর্ঘ 8-9 বছর ধরে। এই রাস্তার হাল ফিরবে কবে, সেই প্রশ্ন তুলেছে এলাকার মানুষজন। এই রাস্তা দিয়ে যে বাসগুলি চলে, বাসগুলি হেলতে দুলতে যায়, বাস এমনকি বর্ষার সময় এই রাস্তা জলমগ্ন ছিল। যেই জল নেমে গিয়েছে, রাস্তার কঙ্কাল সার অবস্থা দেখা যাচ্ছে। নরক হয়ে উঠেছে এলাকার এই 17 কিলোমিটার রাস্তা। কতবার অভিযোগ হয়েছিল আগের সরকারের আমলে, তারপরেও ছবিটা এক। কোনো রাস্তা রিপেয়ারিং নয়, একবার কি হয়েছিল ওই যাকে বলে থুতু দিয়ে ছাতুগুলা, সেই অবস্থা। রোজ যেতে যেতে আমাদের কোমরের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে, আর একদম মানে এত জার্কিং হয়। বর্তমান সরকারের বার্তা, বর্ষার শেষে পথের হাল ফিরবে রাজ্যে। সেই আশাটুকু সম্বল করেই আশায় বুক বেঁধেছেন এলাকার মানুষ। তন্ময় বৈরাগী রিপোর্ট, TV9 বাংলা। ঘটা করে শিলান্যাস হয়েছিল গত বছর, তখন কত বড় বড় কথা, আর এর মধ্যেই সেই রাস্তা মানে সেই পথে শ্রী বেরিয়ে পড়েছে। বড় বড় গর্ত তো দুরাবস্থা। আমি বলছি বসিরহাট 1 নম্বর ব্লকের কোদালিয়া থেকে শঙ্করপুর পর্যন্ত 8 কিলোমিটার রাস্তার কথা। এটা যে রাস্তা সেটা আদৌ দেখে বোঝারই উপায় নেই, কারণ বৃষ্টি পড়তেই সেটা একটা পুকুরে পরিণত হয়েছে এই 8 কিলোমিটার রাস্তা। এই রাস্তায় নামলে মানুষজনের একটাই কথা মনে হয়, এই পথ কখন শেষ হবে। বসিরহাট 1 নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে পড়ে এই পথটি। দূরত্ব অন্তত 8 কিলোমিটার, সেটা যেতে গেলে মনে হয় 800 কিলোমিটার। দুর্ভোগের শেষ নেই। রাস্তার জন্য একদম গাড়ি চালাতে, গাড়ি তো ডেমারেজ তো হচ্ছে এক, আর রাস্তায় তো জল বেঁধে আছে, টোটোর রাতে মোটর বন্ধ লেগে যাচ্ছে, রাস্তার বিশাল খারাপ অবস্থা। টোটোটা বন্ধ, হাই রোডে উঠতে পারছি না, এই গ্রামের মধ্যে চালাই খাচ্ছি হচ্ছে। তারপর রাস্তার এই সমস্যা, আসলি ডেমারেজ, প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জারকে শুনে দেখেন, প্যাসেঞ্জার সুস্থ হয়ে বসতে পারছে না। ভোটের আগে ঘটা করে বলা হয়েছিল রাস্তা নাকি সারাই করা হবে, একদম ঝাঁ চকচকে হয়ে যাবে সব, কোটি টাকার ব্যাপার। কিন্তু সেসব তো স্বপ্ন, আসলে এই পথ দুঃস্বপ্ন ছিল, সেটাই আছে। ওরা বললো আমরা রাস্তার উপরের এইগুলো চটিয়ে দিয়ে একদম পুরো ফ্রেশ করা হবে রাস্তা। এবার সেই জন্য যেখানে গ্যাপ সেখানে গ্যাপ পূরণ করেছে, জনগণ অতটা কিছু বলেনি। যদিও যারা কিছু বলিস তাদের তোয়াক্কা করেনি, খাওয়া উঠে সব এধার ওধার হয়ে গিয়ে যতটুকু হয়েছিল তার থেকেও আর শেষ। কন্ট্রাক্টর তো যে ছিল সে পঞ্চায়েতের সভাপতি, আমরা যে ছিল
টিএম সরকার তারা তো কেউ নেই, সব বালি ফিরে পলাতক, সব সরকার পাল্টার পরে। পথে শ্রী সামলাতে এখন ঘাম ছুটছে মানুষজনের। সহজ সরল প্রশ্ন তাদের, চলাফেরার যোগ্য পথ চাই, সেটা কবে হবে? রাস্তার কাজটা প্রায় 1.5 কোটি টাকার স্যাংশন হয়েছিল প্রশাসন লেভেলে, এবং আমাদের বিডিও স্যারের কাছেও আমরা আবেদন করব এই কাজটা যেন দ্রুত সুবিধা হয়। এই বিষয়ে বসিরহাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অবশ্য আশ্বাস দিয়েছেন, বর্ষার জন্য কাজ শুরু করা যাচ্ছে না, বর্ষা বিদায়ের পর রাস্তার জল শুকিয়ে গেলেই কাজ হবে। এই বিশ্বাসে ভর করেই এখন দিন গুনছেন স্থানীয়রা। অপেক্ষা, কবে এই পথে একটু শান্তিতে পা দেওয়া যাবে। নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। সর্দারজিকে নিয়ে নানান গাল গল্প আছে। ঠিক এমনই একটা গল্প হচ্ছে যে এই সর্দারজি নাকি 5 তলার উপরে পেট্রোল পাম্প বানিয়েছিলেন। আচ্ছা বলুন তো, কে উঠবেন 5 তলার উপরে গাড়ি নিয়ে পেট্রোল নিতে? না, বাস্তবে অবশ্যই সর্দারজিকেও বোকা বানিয়ে দিয়েছে তৃণমূল। কিভাবে? হলদিবাড়ি পুরসভার দিকে নজর রাখলে। কেন বলছি এ কথা? সেখানে নাকি 3 তলার উপর বানানো হয়েছে টয়লেট। দেখুন পরিস্থিতি। যেইখানে বসে ব্যবসা করছেন তার উপর তলায় হলো একটা যে শৌচাগার হয়েছে, জানেন কি? এই ব্যবসায়ী 4 বছর ব্যবসা করছেন কোচবিহারের হলদিবাড়ি মাছ বাজারে, অথচ তিনি জানেনই না 3 তলায় রয়েছে ঝকঝকে টয়লেট। হলদিবাড়ির এই মগডালে থাকা শৌচাগার ঘিরে বিস্তর জল্পনা। অনেকের প্রশ্ন, 3 তলায় বাথরুমের পিছনে তৃণমূলের দুর্নীতি? পাবলিক টয়লেটকে পার্সোনাল করে ফেলেছেন তৃণমূল নেতা। বিতর্কে তৃণমূল পরিচালিত হলদিবাড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর দাস। এই বাজারের 3 তলায় ওই তৃণমূল নেতার একটি দোকান আছে। অভিযোগ, তিনি প্রভাব খাটিয়ে 3 তলায় শৌচাগার তৈরি করেন। তার বিলাসিতার জন্য আজকে তিনি নিজের জায়গায় আজকে সেই সরকারি টাকা নয়ছয় করে, সরকারি টাকাকে অপচয় করে তলায় বানিয়েছেন। তো এর হিসাব হবে। মাছ বাজারের নিচে রয়েছে পাবলিক টয়লেট, নোংরা, দুর্গন্ধময়, ব্যবহারের অযোগ্য। আর উপরে ঝাঁ চকচকে টয়লেট থাকলেও কোনো সাইনবোর্ড নেই। তাই গা গুলিয়ে উঠলেও বাধ্য হয়ে নোংরা টয়লেটে যেতে হয় ব্যবসায়ীদের। এই বাজারে এটাই নেই, একটাই। আর একটা হয়েছে কি জানেন কি? না, আমি জানি না, আমি জানি না। 8 মাস ধরে যে শৌচাগার যে এই যে নিচেরটাতে যান, উপরে কোনোদিন যান না? হ্যাঁ, মানে শৌচাগার আছে জানেন না। অভিযুক্ত প্রাক্তন পুরপ্রধান অবশ্য নানা সাফাই দিয়েছেন। বর্তমান চেয়ারম্যান আবার দায় এড়াতে ব্যস্ত। যেহেতু একটা কমপ্লেক্সে সবসময় খুব ইমার্জেন্সি হলে বলে তারা কোথায় যাবে, তার জন্য এটা করা। যে যেমন সুলভ শৌচালয় রয়েছে, উপরে যে দোকান রয়েছে তারা তো সেই টয়লেটটি ব্যবহার করতে পারছে না। সরকারি অর্থ নয়ছয় করে কিনা ব্যক্তিগত টয়লেট, নাকে রুমাল চাপা দিতে দিতে হতাশ ব্যবসায়ীরা বলছেন তৃণমূল আমলে সবই সম্ভব। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। তারকেশ্বরের গুণধর তৃণমূল নেতা উত্তম কুণ্ডু যতই দিন যাচ্ছে ততই তার একটার পর একটা কীর্তি ফাঁস হচ্ছে। জমি জায়গা বেচা থেকে শুরু করে মন্দিরে ফুল সরবরাহ, সবেতেই নাকি তার একচ্ছত্র একটা অধিকার ছিল। 15 কোটি টাকা দাম, সেটা মাত্র 3 কোটি টাকায় কিনেছে। এত বড় একটা ঘোটালা। ট্রাস্টের নামে জমির ব্যক্তিগত মালিকানা, রেজিস্ট্রেশন ছাড়াই অতিথি নিবাস বাগিয়ে নেওয়া, বিক্রির অনুমোদনের আগেই টাকা লেনদেন। তারকেশ্বরে তৃণমূল প্রাক্তন পুরপ্রধানের আরও কুকীর্তি সামনে। একগুচ্ছ অভিযোগে দিন কয়েক আগেই গ্রেফতার হন উত্তম কুণ্ডু। আপাতত তিনি জামিনে, কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ থামছেই না। এবার তারকেশ্বরে একটি অতিথিশালা নিয়ে বিস্তর বিতর্ক। 85 শতক জায়গা, যার বর্তমান মূল্য 10 কোটি টাকার ওপর, সেই জায়গা মাত্র 3 কোটি টাকায় কিনেছেন উত্তম কুণ্ডু। তদন্ত চাইছে বিজেপি। 1959 সালে তৈরি হয় এই ধর্মশালা। উদ্দেশ্য ছিল মন্দিরে আসা তীর্থযাত্রীরা যাতে স্বল্প মূল্যে থাকতে পারেন। ট্রাস্টের হাতে থাকা সেই জমি নাকি জলের দরে কবজা করে নেন ওই তৃণমূল নেতা। ট্রাস্টের নামে সম্পত্তি আমরা এটুকুন জানি যে এটা বিক্রিযোগ্য নয়। বিনা রেজিস্ট্রেশনে একজন অথরাইজড পারসন এই জায়গাটা বিক্রি করছে। কিনেছে কে? না, আমাদের এখানকার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডু। অতিথিশালার এক কর্মীরও দাবি, তৃণমূল নেতা উত্তম ছলে বলে কৌশলে দখল করে নেন। আমাকে বলছে যে এতে সই করে দাও। আমি কিসে সই করে দেবো? বললেন এই কাগজে স্বইচ্ছায় কাজ ছেড়ে দিচ্ছ, সই করে দাও। আমি স্বইচ্ছায় কাজ ছেড়ে দিচ্ছি মানে? তারকেশ্বর মন্দিরে রোজ এই ধর্মশালা থেকে এক ঝুড়ি ফুল যেত। এখন তা লজ। 1 বছর হলো আর এখান থেকে ফুল যায় না মন্দিরে, কারণ ধর্মশালা যে উত্তমের দখলে। এই ফুলের বাগান থেকে বাবার দৈনিক বড় সাজি করে ফুল যেত। উত্তম কুণ্ডু জবে থেকে হস্তান্তর করেছেন,
সেই দিন থেকে এইখান থেকে আর একটা ফুলও যাচ্ছে না। যাবতীয় অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা বিজেপির ষড়যন্ত্র খুঁজছেন। আমি তৃণমূল পার্টিটা করি, তাই আমার এই অবস্থা হচ্ছে। কোথাও কিছু পাচ্ছে না উত্তম করলে, তবে কখনো রায় সাগরকে ধরে নিয়ে যে কেস করাচ্ছে, কখনো নিজে এইসব কেস করাচ্ছে। একসময় সিনেমা হলে টিকিট ব্ল্যাকার ছিলেন এই উত্তম। তৃণমূলে যোগ দেওয়ার পর ক্ষমতার অলিন্দে আসা এবং দাদাগিরির বিস্তর অভিযোগ, সেই তালিকা ক্রমশই লম্বা হচ্ছে। তারকেশ্বর থেকে সনত মাঝির রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, জেলে থেকেও কি ত্রাস চালিয়ে যাচ্ছে এই সন্দেশখালী শেখ শাহজাহান? কেননা সন্দেশখালীতে সেখানে এক বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠছে, আর অভিযোগের নেপথ্যে নাকি রয়েছে এই শেখ শাহজাহানের দলবলের যারা সদস্যরা রয়েছে তারা। দেখুন পরিস্থিতিটা। পরপর গুলি, সাধারণ বাহিনীর হাতে এখনো প্রচুর অস্ত্র শস্ত্র আছে, পরিচালনা করছে শেখ শাহজাহান। সন্দেশখালীতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি বৃষ্টি, পিছনে কি শেখ শাহজাহানের অনুগামীরা? সন্দেশখালীর খাসসাগদা হয়ে জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনায় ফের চর্চায় জেলবন্দি শেখ শাহজাহানের নাম। শুক্রবার রাতে হামলার ছাপ এখনো স্পষ্ট, আতঙ্ক চেপে বসেছে জুম্মানের পরিজনদের মধ্যে। ঘটনার পরই বিজেপি নেতার বাড়িতে যায় পুলিশ, পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীও। পরপর 5-6 রাউন্ড গুলি তো হবেই, অনেক গুলি চলেছে, তো গোনা যায়নি লোকের ভিড়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাই যে আমার ভাইয়ের যেন জীবন রক্ষা হয়। সন্দেশখালী বিধানসভায় এবারে প্রথম জিতেছে বিজেপি, মার্জিন ছিল 17,510 ভোট। স্থানীয়দের একাংশের বক্তব্য, বিজেপির জয়ের পেছনে অন্যতম ভূমিকা ছিল জুম্মানের। এবার ভোটে বয়ারমারি 1 ও 2, সরবেরিয়া, আকারহাটি এবং হাটগাছি অঞ্চল থেকে বিজেপি লিড পায়। 4টি অঞ্চলে বিজেপি এগিয়ে থাকায় পিছনে নাকি কৃতিত্ব ছিল জুম্মানের। সন্দেশখালী 3 নম্বর মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি জুম্মান দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। তার অভিযোগ, রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে হামলা চালায় শাহজাহানের বাহিনী। যারা শাহজাহান শেখের অনুগামী, শাহজাহান বাহিনীর তাণ্ডবে আমারে আজকে মেরে দিচ্ছিল। আমি খুব অল্পের জন্য বেঁচে গিয়েছি। এখানে উন্নতি হয়েছে, সেই জন্য ওই হিংসায় আমাকে মেরে দেওয়ার জন্য চক্রান্ত করেছে শাহজাহান বাহিনী। বিজেপি বারবার দাবি করছে যে আইনের শাসন চলছে, তাহলে সন্দেশখালীর মতো জায়গায় হিংসাত্মমূলক কাজগুলো বন্ধ করতে পারছে না। অভিযোগ, সন্দেশখালীর বেশ কিছু জায়গায় এখনো সক্রিয় শাহজাহানের দলবল, তারাই যত গন্ডগোলের মূলে। জেলে থেকে তাদের নির্দেশ দিচ্ছে শেখ শাহজাহান। বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। যোগ্যদের কোনো চিন্তা নেই, প্রত্যেক মহিলা তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। প্রয়োজন পড়লে আরো 20-30 লক্ষ মহিলাদেরও অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে, অভয় বাণী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিকে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এই বাংলার দিকে দিকে আজ মিছিল বেরিয়েছে। ধৈর্য রাখবেন, যারা পাওয়ার তারা পাবেন, আবেদন করবেন, পেয়ে যাবেন। অন্নপূর্ণা যোজনায় একজন যোগ্যও বঞ্চিত হবেন না, যোগ্য হলে আরও 20 লক্ষ মহিলা পাবেন। রাজ্যবাসীকে ধৈর্য ধরার পরামর্শ মুখ্যমন্ত্রী। রাস্তায় লোক নামিয়ে লাভ নেই, তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী। শনিবার ভবানীপুরে অন্নপূর্ণা যোজনা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। একজনও যোগ্য বাকি থাকবে না, আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। রীতিমতো পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, জুনে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে পেয়েছেন 28 লক্ষ মহিলা। জুলাইতে তা বেড়ে হয় 1,19 লক্ষ, আর অগাস্টে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 1,45 লক্ষতে। এর মধ্যে ভবানীপুরে 17,000 মহিলা পেয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, যোগ্য হলে সরকারি প্রকল্পের টাকা মিলবে। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো আমরা, অর্থ জোগাড় করে দেব। একই সঙ্গে তৃণমূলকে নিশানা করে মুখ্যমন্ত্রীর সাফ কথা, রিল বানিয়ে রাস্তায় লোক নামিয়ে লাভ নেই। যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত হরিট হতে যাবে না, এত চঞ্চল হয় নাকি? ভবানীপুরে দাঁড়িয়েই 17ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনেই বাংলায় পালন হবে অন্নপূর্ণা দিবস। 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে হবে সভা। সৌরভ গুহ রিপোর্ট, TV9 বাংলা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সামনেই বহিরাগতদের দাপাদাপি, কেন বাধা দিলেন না ইউনিভার্সিটির নিরাপত্তারক্ষীরা? TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডব, কিন্তু কেন বুধবার রাতে বাধা দিতে গেলেন না নিরাপত্তারক্ষীরা? কার নির্দেশে খুলে দেওয়া হয় গেট? TV9 বাংলার হাতে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সামনেই চলে বহিরাগতদের দৌরাত্ম্য। তাঁর চাপেই কি গেট খুলতে বাধ্য হন নিরাপত্তারক্ষীরা? বহিরাগত গুন্ডারা যখন ক্যাম্পাসে ঢুকছে তখন তো তার গেট আগলে দাঁড়ানো উচিত ছিল। তার তো তখন বুক দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, যাদবপুরের গেটে ওই নন্দলাল বসুর লোগোকে রক্ষা করার কথা ছিল। সেটা না করে তিনি প্রভাবিত করেছেন গার্ডদেরকে। এই পুরোটার দায় বুদ্ধদেব সাউকে নিতে হবে, সর্বরী মুখার্জিদের নিতে হবে এবং এদেরকে তদন্তের আওতায় আনতে হবে। যে বাইরের লোকদের কিভাবে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হলো, বাইরের লোক ঢুকলো কিভাবে, তারা দায়ী। বাইরের লোকটা ঢুকলো কিভাবে, হামলা চললো কেন? এই প্রশ্ন উঠতেই সাফাই দিচ্ছেন প্রাক্তন উপাচার্য। সেটা তো সিসিটিভিতে থাকবে। তাহলে মানে আমি ওখানে গিয়েছিলাম, আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম, সিসিটিভিতে আছে, আর ওইটা নেই। তার সিকিউরিটিকে তো আমি তো বলেছি নিশ্চয়ই তার প্রমাণ থাকবে। তার গেটের সিকিউরিটি কি করছে? সিকিউরিটি তো আবার আর্মি, তো তারা কি করছে তাদেরকে আমি বলেছিলাম। আর আমি বললেও বা তারা আছে বাইরের লোককে ঢুকতে দেবে কেন? আর সব থেকে বড় কথা, আমি সেরকম কিছু বলেইনি। যাদবপুরে বহিরাগতদের তাণ্ডবের তীব্র নিন্দায় সরব হয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে নিন্দনীয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রেপুটেশন, আজকে স্বাধীনতার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম ছিল, আজকে যদি সেটা ভেঙে ফেলা হয় বা বাইরের ছেলেরা যদি ভিতরে ঢোকে, উই ডোন্ট সাপোর্ট ইট। সে যে দলেরই হোক, আমার দলেরই হোক, আমরা সাপোর্ট করি না। প্লিজ রাজনীতি কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্যে আনবেন না, বাইরে করুন। মুখ্যমন্ত্রী অবশ্য সুনির্দিষ্ট করে বলেছেন, যাদবপুরে অশান্তির নেপথ্যে জাতীয় স্বার্থ বিরোধী শক্তি সক্রিয়। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না। আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। আলোচনা সমালোচনা চলতে থাকবে, কিন্তু দেশ বিরোধী শক্তির সক্রিয়তার যে কথা মুখ্যমন্ত্রী বলছেন, তা কি যাদবপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সুনামের সঙ্গে যেতে পারে, নাকি এবার অন্তত কড়া ভূমিকা নেওয়া উচিত কর্তৃপক্ষের? সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। কাল বঙ্গভঙ্গ, মানে কাল এই বঙ্গ ইলিশ আর চিংড়িতে ভাগাভাগি হয়ে যাবে। কাল এই বঙ্গ দুভাগ হয়ে যাবে, মানে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানে ভাগাভাগি হয়ে যাবে। আগামী কালে ঠিক হবে এবারে ডুরান্ড কাপ কার। আর ঠিক ডুরান্ড কাপের এই ডার্বির আগে, মানে ফাইনালের আগে, দুই শিবিরে TV9 বাংলা। রবিবার ডুরান্ড কাপের মেগা ফাইনাল, আর মেগা ফাইনালে মুখোমুখি ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। এদিকে ডুরান্ড কাপের ফাইনালে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে। ISL চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু করে মোহনবাগান। মেগা ফাইনালের আগে বিমান বিভ্রাটে কাহিল মনবীর ম্যাকলারেনরা। গত মরশুমে ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার মিগুয়েল এবার সবুজ মেরুন জার্সিতে ডার্বি খেলতে নামছেন। আনোয়ারদের কাপুনি ধরাতে তৈরি ব্রাজিলিয়ান সুপারস্টার। হাই ভোল্টেজ ফাইনালে মাঠে নামার আগে সূচি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মোহনবাগানের কোচ পানোস। একই সঙ্গে রেফারিং নিয়েও ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তিন বছর আগে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানের কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এবছর টুর্নামেন্টের প্রথম ম্যাচেও হারতে হয় ISL চ্যাম্পিয়নদের। ক্লান্তি এড়াতে বদলার ফাইনালের আগে অনুশীলন করালেন না হাবাস। ক্রিস, রশিদ, রামিরেজ তিন বিদেশি নিয়েই দল সাজাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। ফাইনাল ইস্টবেঙ্গলের কাছে বদলার ম্যাচ। মরশুমের শুরুতেই মোহনবাগানের কাছে হারতে হয়েছিল লাল হলুদ ব্রিগেডকে। We are better team because this time we had two training sessions.
কোচেরা মগজাস্ত্র খাটাচ্ছেন আর সমর্থকেরা তৈরি হচ্ছেন গ্যালারি ভরাতে। ডার্বি মানে মোহনবাগান জিতবে। আমরা 22 বছর পর ওদেরকে হারিয়ে আমরা আমরা হেরেছিলাম তার বদলা তুলবো এবং আমরা ট্রফি নেব। আপনি যদি এখনকার অ্যাডভান্টেজ হিসাবে দেখেন, ইস্টবেঙ্গলের হয়তো ফরেন স্ট্রাইকারটা নেই, কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু ধারে ভারে অনেক জায়গায়। বিদেশি টিকিট তো আমি কালকে অনলাইন কেটে নিয়েছি, তো যা দেখছি এখানে টিকিট একটু একটা ডিমান্ড রয়েছে। ময়দানে প্রত্যেকের মুখেই একটা কথা শোনা যাচ্ছে, টিকিট কি পাওয়া যাবে? কারণ এই ডুরান্ড ডার্বি ঘিরে চড়ছে পারদ। এখন দেখার রবিবাসরীয় ফাইনালে কোন দল শেষ আসে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।